বুশহরের শুরুটা ছিল মাত্র ইরান রাশিয়ার $25 বিলিয়ন পারমাণবিক জোটে কাঁপছে পশ্চিমা বিশ্ব। বুশহর ছিল কেবল শুরু। এবার তেহরান আর মস্কো মিলে যে পদক্ষেপ নিল তা গোটা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। ২৬ সেপ্টেম্বর ইরান ও রাশিয়া স্বাক্ষর করেছে $25 বিলিয়ন এক বিশাল পারমাণবিক চুক্তি। রাশিয়ার রোসাটম সংস্থা ইরানে নির্মাণ করবে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একই সঙ্গে ছোট মডুলার রিঅ্যাক্টর নিয়েও কাজ করবে তারা। এই চুক্তি হয়েছে এমন এক সময়ে যখন জাতিসংঘের ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পথে। একদিকে নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে ইরান রাশিয়ার এই কৌশলগত হাত মেলানো পশ্চিমাদের কাছে এটি নিঃসন্দেহে অশনি সংকেত। বুশহর থেকে নতুন অধ্যায়। রাশিয়া আগেও ইরানের পারমাণবিক যাত্রায় সঙ্গে ছিল। ২০১০ সালে চালু হওয়া বুশহর বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার তৈরি। সেটি শুরু হয়েছিল ১৯৭৫ সালে জার্মানদের হাতে, কিন্তু ১৯৭৯ সালের বিপ্লবে থমকে যায়। পরে ১৯৯৫ সালে মস্কো এগিয়ে এসে প্রকল্পটি বাঁচায়। আজ সেটি ইরানের পারমাণবিক সক্ষমতার প্রতীক। এবার বুশহরের সীমা ছাড়িয়ে আরও বড় স্বপ্ন দেখছে তেহরান। তাদের ২০ বছরের কৌশলগত পরিকল্পনায় আছে 7টি পর্যন্ত নতুন কেন্দ্র তৈরির পরিকল্পনা। নিষেধাজ্ঞার মুখেও অটল। ইরান বলে আসছে তাদের কর্মসূচি শুধু শান্তিপূর্ণ বিদ্যুতের জন্য। পারমাণবিক অস্ত্রের অভিযোগ তারা দৃঢ়ভাবে অস্বীকার করে। রাশিয়াও সেই অবস্থানেই পাশে আছে। মস্কোর বক্তব্য, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে। তাই নতুন নিষেধাজ্ঞা যেভাবে আসুক, রাশিয়া ইরান জোট এগিয়ে যাবে নিজেদের পথে। যেন এক প্রকার ঘোষণা, পশ্চিমা চাপ আর ভয় দেখানোতে কোনো কাজ হবে না। পশ্চিমাদের সতর্কবার্তা। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি মস্কোয় গিয়ে সাক্ষাৎ করেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বিশ্ব পারমাণবিক সপ্তাহে তিনি বলেছেন, ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে রাশিয়া অগ্রগামী। গ্রসির বক্তব্যে বোঝা যাচ্ছে মস্কো শুধু ইরান নয়, বরং বৈশ্বিকভাবে পারমাণবিক শক্তির নতুন ধারা তৈরি করছে। এতে পশ্চিমাদের অস্বস্তি আরও বাড়ছে। হুক, এক চুক্তি, বহুমুখী ঝড়। $25 বিলিয়ন এই এক চুক্তি যেন খুলে দিল বহুমুখী ঝড়ের দরজা। একদিকে ইইউ ও জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার সময়সীমা, অন্যদিকে খামেনি ও পুতিনের কৌশলগত জুয়া। পশ্চিমাদের প্রশ্ন, একে কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে নতুন ক্ষমতার সমীকরণ? টুইস্ট, শান্তির নামে শক্তি। ইরান রাশিয়া বলছে এটি শান্তিপূর্ণ শক্তির জন্য একটি কৌশলগত প্রকল্প, কিন্তু ইতিহাস বলছে শান্তির নামে শক্তি গড়াই ভবিষ্যতের দ্বন্দ্বের বীজ বপন করে। ওয়াশিংটন উচ্চ সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহে এই চুক্তি যুক্ত হলে আঞ্চলিক ভারসাম্য আরও বদলে যেতে পারে। বুশহর ছিল শুরু মাত্র। এখন ইরান রাশিয়ার এই নতুন অধ্যায় সামনে এনে দিয়েছে বহু প্রশ্ন। নিষেধাজ্ঞাকে আটকাতে পারবে এই পারমাণবিক পথচলা, নাকি তেহরান আর মস্কোর জোট নতুন এক বিশ্বশক্তির বার্তা দিচ্ছে? পশ্চিমাদের দুশ্চিন্তা বাড়ছে, কিন্তু ইরান বলছে আমরা কেবল শান্তির বিদ্যুৎ চাই। অথচ ইতিহাস জানায় এ ধরনের শান্তির বিদ্যুৎ অনেক সময়ই বিস্ফোরণের আগুনে রূপ নেয়। নেতানিয়াহুর গাজা শহরের অভিযানে নতুন ধাক্কা। স্নাইপার হামলায় IDF সেনা নিহত। গাজা শহরের যুদ্ধ যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলি সেনারা শহরের নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছে, অন্যদিকে হামাস পাল্টা আঘাতে দেখাচ্ছে ভয়ঙ্কর প্রতিরোধ। 24 সেপ্টেম্বরের দিনে এই সংঘর্ষে যোগ হলো আরও একটি রক্তাক্ত অধ্যায়। হামাসের স্নাইপার আক্রমণে প্রাণ হারালেন এক তরুণ IDF সৈন্য। স্নাইপারের গুলিতে তরুণ সৈন্য নিহত। বেরশেবা শহরের 21 বছর বয়সী সৈন্যটি নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ গাজা শহরের একটি পোস্টে পাহারায় থাকাকালে হঠাৎ হামাসের এক স্নাইপারের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। IDF জানিয়েছে, ডেমলাশ নামের ওই সৈন্য একটি গার্ড পজিশনে দায়িত্ব পালন করছিলেন। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তার মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি নাহাল ব্রিগেডের সাহসী যোদ্ধা সার্জেন্ট কর্পোরাল লালচাও সাইমন ডেমলাশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সমগ্র ইসরায়েল তার বীরত্বের প্রশংসা করছে এবং এই দুঃসময়ে তার পরিবারকে আলিঙ্গন করছে। আমাদের সৈন্যরা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না জিম্মিদের মুক্তি এবং শত্রুদের পরাজয় নিশ্চিত হয়। তার স্মৃতি ধন্য হোক। IDF হতাহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনার ফলে গাজা শহরের নতুন আক্রমণে নিহত IDF সৈন্যের সংখ্যা দাঁড়ালো 2 জন। আর পুরো যুদ্ধের হিসাব ধরলে টাইমস অফ ইসরায়েল এর তথ্য অনুযায়ী মোট নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 471 জন। প্রতিদিনের সংঘর্ষের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ইসরায়েলের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। হামাসের পাল্টা বার্তা।
ট্যাঙ্কেও আঘাত। এদিকে শুধু স্নাইপার আক্রমণেই থেমে থাকেনি হামাস। সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে তারা গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় 2টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হেনেছে। আক্রমণে ব্যবহার করা হয়েছে ইয়াসিন 105 অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্র। হামাস আরও দাবি করেছে ট্যাঙ্ক ক্রুদের মধ্যে হতাহত হয়েছে, তবে আইডিএফ এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। টুইস্ট, দখল নাকি ফাঁদ? নেতানিয়াহুর লক্ষ্য ছিল গাজা শহরে পূর্ণ দখল প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলছে। ইসরায়েল যতই ঘেরাটো বাড়াচ্ছে ততই হামাস নতুন কৌশলে আঘাত হানছে, কখনো স্নাইপার, কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলাফল, সেনাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং অভিযান যেন উল্টোই রাজনৈতিক ও সামরিক চাপে পরিণত হচ্ছে। গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকে হামাস বারবার প্রমাণ করছে তাদের প্রতিরোধ এখনও ভাঙেনি। অন্যদিকে ইসরায়েলের জন্য এই লড়াই হয়ে উঠছে এক অস্বস্তিকর সমীকরণ। প্রতিদিনের ক্ষতি, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ এবং অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্ন জেগেছে, এই যুদ্ধ শেষ পর্যন্ত দখলের গল্প লিখবে, নাকি নেতানিয়াহুর জন্য আরও বড় রাজনৈতিক ফাঁদ তৈরি করবে? 12 দিনের রক্তাক্ত সংঘর্ষ শেষ, কিন্তু আকাশে এখনো ঘনিয়ে আছে আগুনের মেঘ। ইরান সতর্ক করে বলছে, আরেকবার ভুল করলে এমন কিছুর মুখোমুখি হবে যা কল্পনাতেও আনতে পারবে না। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই হুঙ্কার নাকি বাস্তব শক্তির ঘোষণা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের সামরিক বাহিনী নতুন করে সাজাতে শুরু করেছে ইরান। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র শেষ হয়নি। নিষেধাজ্ঞার হুমকি, গোয়েন্দা তৎপরতা, গোপন হামলার প্রস্তুতি সবই চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী শক্তি। কিন্তু তেহরানও নীরব নয়, বরং কঠোর গোপনীয়তার ভেতর থেকেও আগাম আঁচ করতে পারছে প্রতিটি পরিকল্পনা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রুরা 2টি চাপিয়ে দেওয়া যুদ্ধে পরাজিত হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, পরের যুদ্ধ যদি শুরু হয়, আমরা কমান্ডিং অবস্থান নিয়ে মাঠে নামব। প্রেস টিভি জানিয়েছে, IRGC তাদের সশস্ত্র বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তি একসাথে বাড়ানো হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, কৌশলগত সক্ষমতা ও প্রযুক্তি সবই উন্নত করা হয়েছে। IRGC জোর দিয়ে বলছে, ইরানিদের ইস্পাত কঠিন মনোবল কখনো ভাঙতে পারবে না। এখানেই টুইস্ট। অনেকেই ভাবছেন, ইরান কি সত্যিই মারাত্মক পাল্টা জবাব দেওয়ার অবস্থানে পৌঁছেছে? এর উত্তর পাওয়া গেছে তাদের সাম্প্রতিক এক পদক্ষেপ থেকে। তেহরান হঠাৎ করেই পরীক্ষা চালিয়েছে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা আমেরিকার ঘাঁটি পর্যন্ত সবই এর আওতায়। শুধু হুমকি নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেই ইরান তাদের শক্তির প্রমাণ দিয়েছে। গত 13ই জুন যখন ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা শুরু করে, মাত্র 24 ঘন্টার মধ্যে IRGC পাল্টা আঘাত হানে। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসাথে ছুটে যায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এমন জবাব কল্পনাও করতে পারেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানও ক্ষতির মুখ দেখেছে। 12 দিনের সংঘর্ষে তেহরান হারিয়েছে অন্তত 1064 জন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। কিন্তু রক্তক্ষয়ী মূল্য দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে, আর সেই ঘুরে দাঁড়ানোই এখন তাদের শক্তির বার্তা বহন করছে। সবশেষে এক বিষয় স্পষ্ট, ইরান আর শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, তারা জানাচ্ছে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্রে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। আর তাদের শত্রুরা যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। তাই প্রশ্ন নয়, উত্তরই স্পষ্ট। ইরানের হুঙ্কার শুধু কথা নয়, সেটি বাস্তব শক্তিরই ঘোষণা। ইরানে হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে। আলো আঁধারের এই পৃথিবীতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হচ্ছে। টানটান উত্তেজনা, বিস্ময় আর শিহরণে ভরপুর সেই নাটকের নাম ইরান। প্রশ্ন জেগেছে, ইরানের কারাগারে কি সত্যিই হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে ঝুলছে, নাকি এটি এক নতুন শক্তির প্রদর্শনী যেখানে ইরান নিজেকে দেখাচ্ছে নায়ক হিসেবে? মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, 2025 সালে ইরান অন্তত 1000 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই সংখ্যা 2008 সালের পর থেকে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত সপ্তাহে ইরান একসাথে 64 জনকে ফাঁসি দিয়েছে।
প্রতিদিন গড়ে 9 জনেরও বেশি। আগের বছর যেখানে 975 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই বছর সেটি ছাড়িয়ে গেছে অনেক আগে। সংস্থাটি একে বলছে কারাগারে গণহত্যা অভিযান, কিন্তু ইরানের কাছে এটি দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। কারণ এই শাস্তি, এই ভয় দেখানো সবই এসেছে এক বড় যুদ্ধের পরে। যুদ্ধ পরবর্তী ঝড়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াল যুদ্ধের পর ইরান ভেতরে বাইরে শক্তি জড়ো করছে। বিক্ষোভ, বিদ্রোহ আর বিদেশি গুপ্তচর ভিত্তি সবকিছুর জবাব দিচ্ছে কঠোর হাতে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সম্প্রতি বাবাক শাহবাগী নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন, ডেটা সেন্টারের গোপন তথ্য বিক্রি করেছেন ইসরায়েলকে। শুধু তাই নয়, ইরানের আইআরজিসি আরও 8 জনকে গ্রেফতার করেছে, যারা নাকি সামরিক সমন্বয়কারী ও শীর্ষ নেতাদের অবস্থান ইসরায়েলের কাছে পৌঁছে দিতে চাইছিল। সংখ্যার খেলা না শক্তির গল্প? 21,000 মানুষকে সংঘাতের সময় আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বা কী কারণে তাদের ধরা হলো সেটি স্পষ্ট না হলেও বার্তাটা একেবারেই স্পষ্ট। ইরান কোনোভাবে দুর্বল হতে রাজি নয়। যে কেউ শত্রুর হয়ে কাজ করবে তার জায়গা ইরানের কারাগারে, আর শেষ গন্তব্য ফাঁসির মঞ্চে। মোসাদের গোপন খেলা ফাঁস। অন্যদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানায়, যুদ্ধের আগে ইরানের ভেতরে 100 জন বিদেশি এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল মোসাদ। তাদের কাজ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এমনকি তারা নাকি গোপনে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে ইরানের ভেতরেই আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু ইরান সেই পরিকল্পনা ধরে ফেলেছে, ভেঙে দিয়েছে, আর এবার সেই সব এজেন্টদের পরিণতি দেখা যাচ্ছে ফাঁসির দড়িতে। নায়ক ইরান। এ গল্পে একটাই টুইস্ট। যেখানে পশ্চিমা মিডিয়া বলছে মৃত্যুদণ্ডের উন্মাদনা, সেখানে ইরান বলছে শক্তির প্রদর্শনী। 3 দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যেন জানিয়ে দিচ্ছে তারা ভয় পায় না। ইসরায়েলের মোসাদ হোক কিংবা ভেতরের বিদ্রোহী, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থই হল মৃত্যুর সাথে চুক্তি করা। আজকে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক নায়ক। যে নায়ক শত্রুর ফাঁদ চিনে নেয়, তার এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আর সারা বিশ্বকে দেখিয়ে দেয় এই ভূমিতে বিদেশি ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। আকাশে নতুন খেলার নিয়ম লিখছে ইরান। প্রশ্ন এখন একটাই, কে আসল শক্তির মালিক? সিরাজের আকাশে নেমে এসেছে রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমান। ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান শুরু করেছে সামরিক পুনর্গঠন। এক নতুন ভারসাম্যের গল্প শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান বলছে এবার তারা কথা বলবে শুধু শক্তির ভাষায়। রাশিয়ার S-400 এবং চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে তেহরান। প্রশ্ন উঠছে, মস্কো আর বেইজিং যখন ইরানকে একের পর এক অস্ত্র দিচ্ছে, তখন কি আঞ্চলিক ভারসাম্য পুরোপুরি বদলে যাচ্ছে? সিরাজে পৌঁছানো MiG-29 যুদ্ধবিমান আপাত দৃষ্টিতে পুরনো, কিন্তু এগুলো ইরানের আকাশ প্রতিরক্ষায় এক নতুন শ্বাস দিয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিমানগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের ভাষায় এগুলো আসল খেলার আগে ওয়ার্ম আপ মাত্র, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর Su-35 যুদ্ধ বিমান। যেদিন এই ব্যবস্থা সম্পূর্ণ হবে, শত্রুরা বাধ্য হবে শক্তির ভাষা বুঝতে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা তাদের। এই ঘোষণা এসেছে এক গুরুত্বপূর্ণ সময়ে। এই বছরের জুনে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইরানের বিমান বাহিনী। ইসরায়েলি হামলায় ধ্বংস হয় রাশিয়ান S-300 প্রতিরক্ষা ব্যবস্থা, ভেঙে পড়ে ইরানের কিংবদন্তি F-14 এবং AH-1 হেলিকপ্টার। সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতেই এবার ইরানের জবাব, শক্তির পুনর্গঠন, আকাশে নতুন বার্তা। ইরান অবশ্য শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করছে না। তারা ইতিমধ্যেই তৈরি করেছে নিজেদের দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। S-300 যেখানে ব্যর্থ, সেখানেই দেশীয় প্রযুক্তি হয়ে উঠছে ইরানের ঢাল। এখন MiG-29 এর মতো বিমান সেই শক্তিকে করছে আরও মজবুত। খবর এসেছে রাশিয়া থেকে ইরান ইতিমধ্যেই Su-35, MiG-28 এবং Yak-130 যুদ্ধ বিমান সংগ্রহ করছে। যদিও মস্কো এ নিয়ে নীরব। পাশাপাশি চীন থেকে আসতে চলেছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও দীর্ঘপাল্লার রাডার। এক কথায় আকাশ যুদ্ধে নিজের অবস্থান নতুন করে লিখে দিচ্ছে ইরান। এখানে লুকিয়ে আছে এক বড় টুইস্ট। বেইজিং ইরানের প্রায় 90% তেল কিনছে, তবুও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। তবুও সামরিক সহযোগিতায় তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া তো আগেই কৌশলগত মিত্র, অর্থাৎ ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে দুই পরাশক্তির সমর্থন তাকে দিচ্ছে এক আঞ্চলিক ত্রিমুখী শক্তির মর্যাদা।
বিশেষজ্ঞরা বলছেন সু-35 যুদ্ধ বিমান হতে পারে গেম চেঞ্জার। এর উন্নত রাডার ও আধুনিক অ্যাভিওনিক্স ইসরায়েলের আকাশে আধিপত্যকে বড় চ্যালেঞ্জ দেবে। বর্তমানে ইসরায়েলের শক্তি তাদের F-35I আদার স্টেলথ ফাইটার, কিন্তু ইরানের নতুন ক্ষমতা সেই একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরাতে পারে। ইসরায়েলও তাই সতর্ক। জেরুজালেম পোস্ট জানিয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানের রাশিয়ান MiG-29 মোতায়েন, কারণ প্রতিটি নতুন যুদ্ধবিমান, প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক নতুন সতর্কবার্তা। একসময়ের দুর্বল বিমান বাহিনী এখন ধীরে ধীরে শক্তির প্রতীক হয়ে উঠছে। তেহরান যেন জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ আর একতরফা নয়, এখানেও আছে এক নতুন নায়ক, নাম তার ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ধোঁয়া। কাতারে ইসরায়েলের হঠাৎ হামলা উপসাগরীয় দেশগুলোকে নড়ে চড়ে বসিয়েছে। এই হামলা শুধু কাতারের নিরাপত্তা প্রশ্নে নয়, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা উন্মোচন করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে আলোচনায় বসে হামাসের নেতারা। ঠিক সেই সময় দোহার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একে একে ভবনে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উড়ে যায়। 9 সেপ্টেম্বর হামলায় প্রাণ হারান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার সহ 5 জন। কাতারের একজন নিরাপত্তা কর্মীও নিহত হন। ইসরায়েলের এই হামলার পর উপসাগরীয় আরব দেশগুলো জেগে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই হামলা স্পর্ধা হিসেবে দেখা হচ্ছে। আরব নেতাদের মাথায় নতুন প্রশ্ন, আমরা কি এককভাবে নিরাপদ থাকতে পারব? জবাবে 15 সেপ্টেম্বর কাতারি ইসলামী সহযোগিতা সংস্থা OIC ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC জরুরি সম্মেলন আহ্বান করে। প্রায় 60টি দেশের নেতা ও কর্মকর্তা অংশ নেন। সবাই একমত, ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা নেওয়া দরকার। ইসরায়েলের হামলার পর নতুন করে আলোচনায় এসেছে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণা। মিশর আরব সামরিক জোট প্রস্তাব দেয়, ইরাক মুসলিম ন্যাটো প্রস্তাব দেয়। সৌদি আরব ও পাকিস্তান 17 সেপ্টেম্বর যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলে ধারণাটি আরও শক্তি পায়। এই ন্যাটো ধাঁচের জোট যদি গঠিত হয়, তাহলে একটি দেশের উপর হামলা মানে সব দেশের উপর হামলা, এবং সদস্যরা মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে। আরব ন্যাটো কি নতুন ধারণা? যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 5 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশ হামলার শিকার হলে এটিকে সব দেশের হামলা হিসেবে ধরে নেওয়া হবে। একই সঙ্গে সব সদস্য দেশ মিলে এর জবাব দেবে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে এই জোটের বেশিরভাগ দেশে ইউরোপ মহাদেশে। কাতারে ইসরায়েলে হামলার পর ন্যাটোর আদলে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণাটি আবার সামনে এসেছে। মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোট এর প্রস্তাব দিয়েছে কায়রো। এছাড়া OICর সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব এসেছে। বাস্তবতা, তবে আরব ন্যাটো গঠন সহজ হবে না। দেশের মধ্যে ভিন্ন স্বার্থ, নেতৃত্ব নির্ধারণ ও সদর দপ্তরের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে। 2015 সালে মিশরের প্রস্তাব ভেস্তে যায় এই কারণে। তুরস্কের মতো দেশকে অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি আরব দেশগুলো। এছাড়া GCCর পূর্বের অভিজ্ঞতাও সতর্ক করে, হুথিদের হামলার সময় তারা যৌথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। কাতারে হামলা, সৌদি পাকিস্তান চুক্তি এবং ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন ভাবনা জাগাচ্ছে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল, যেখানে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান অন্তর্ভুক্ত। আরব নেতারা এই হুমকি হালকাভাবে নিচ্ছেন না। জনগণের ক্ষোভও তীব্র, বিশেষ করে গাজায় গণহত্যা এবং যুক্তরাষ্ট্রের নীরবতার কারণে। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা আবার আলোচনায় এসেছে। তবে বাস্তবতা কঠিন। সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য এবং নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, আঞ্চলিক আধিপত্যের হিসাব সবই জোট গঠনের পথে বড় বাধা। মধ্যপ্রাচ্যের এই নাট্যক্ষেত্রে এখন নতুন সম্ভাবনা আর চ্যালেঞ্জের যুগ শুরু হয়েছে। আরব নেতারা দাঁড়াচ্ছেন নতুন কৌশল ও যৌথ প্রতিরক্ষার পথে, যেখানে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভার তাদের হাতে। ইরানের মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি।
মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে যে তার সামরিক শক্তি শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করতে সক্ষম। 12 দিনের সংঘর্ষে ইরান প্রতিপক্ষ ইসরায়েলকে চোখে চোখ রাখতে বাধ্য করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান এই যুদ্ধের পরই তাদের ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। এই মিসাইলগুলো শুধু আঞ্চলিক শত্রুকে নয়, প্রয়োজন হলে দূরবর্তী লক্ষ্য, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাকেও ধ্বংস করতে পারে, এই বার্তাই দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের সদস্য মোহসিন জাঙ্গানি সম্প্রতি নিশ্চিত করেছেন দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম। তবে সরকার এখনও মডেল বা সাংকেতিক নাম প্রকাশ করেনি। বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি ইরানের কৌশলগত বার্তা। ইরান এখন হাইপারসনিক, ব্যালিস্টিক ও প্রতিরক্ষা প্রযুক্তির সংমিশ্রণে এমন এক শক্তি তৈরি করেছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুদের ভাবতে বাধ্য করছে। ইরানের আইআরজিসি এবং সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিচ্ছে যে কোনো আগ্রাসন বা ভুল পদক্ষেপের পরিণতি কঠিন হবে। কিন্তু টুইস্ট আছে, এটি কি শুধুই প্রথাগত শক্তি প্রদর্শন, নাকি ইরান পারমাণবিক যুগে প্রবেশের প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে? পার্লামেন্টের আরেক সদস্য আহমেদ নাদাই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা এবং নিজের পারমাণবিক সক্ষমতা পরীক্ষা করার সম্ভাবনা নিয়ে। সমরবিদরা বলছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও ইরানের হাতে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তার প্রযুক্তি দ্রুত সেই পথে এগোচ্ছে। এই পরিস্থিতি ইরানের শক্তিকে নতুন মাত্রায় তুলে ধরেছে। শুধুমাত্র আঞ্চলিক দখল নয়, ইরান তার অস্ত্র শক্তি, বৈজ্ঞানিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বিশ্বের বড় শক্তিদেরও ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি বার্তা পাঠানো হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়া যাবে না। এই নতুন যুগের মধ্যপ্রাচ্যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং শক্তির একটি পরিপূর্ণ চিত্র তৈরি করেছে। আঞ্চলিক শত্রু হোক বা আন্তর্জাতিক মহল, যে কেউ যদি ইরানের সীমা অতিক্রমের চেষ্টা করে, তার জন্য প্রস্তুত রয়েছে নতুন এক ধরনের প্রতিরক্ষা, যেখানে প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষমতা এবং জাতীয় ঐক্য একত্রে শক্তির দুর্গ গড়ে তুলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল হুঁশিয়ারি, নাকি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্যের নতুন যুগের সূচনা? ইতিহাসে বলবে, তবে ইরান নিজের অবস্থান ও শক্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছে ইরান। শত্রুদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, আধুনিক সামরিক মহড়া, সবই ইরানের নতুন আগমনী বার্তা বহন করছে। গত জুনে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর আমেরিকা ইসরায়েলের পাশে যোগ দিয়ে আরও 3টি স্থাপনায় আঘাত করে। কিন্তু তেহরান কোনোভাবে বিচলিত হয়নি। উল্টো 12 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে বাধ্য হয় ইসরায়েল ও আমেরিকা। এই যুদ্ধ ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী, আইআরজিসির সক্ষমতা ও জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে। ইরান আগের যুদ্ধে শেখা শিক্ষাকে কাজে লাগিয়েছে। আইআরজিসি ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েল এবং আমেরিকার সম্ভাব্য হুমকির জবাব দিতে এখন পুরোপুরি প্রস্তুত। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন এবং সামরিক মহড়া, সবই ইরানের শক্তিশালী অবস্থান নিশ্চিত করছে। ইরান এই প্রতিরক্ষা শক্তিকে শুধুই প্রতিরোধের জন্য নয়, শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করার জন্য সাজাচ্ছে। আকাশ, সমুদ্র ও স্থল, 3টে ক্ষেত্রেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ়। তেহরান প্রমাণ করেছে, শত্রু যত বড় শক্তি হোক, ইরান নিজস্ব কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিক্রিয়ার নতুন মাত্রা তৈরি করতে সক্ষম। ইরানের সামরিক ইতিহাসও শক্তির প্রমাণ বহন করে। 1980 সালে ইরাকের পূর্ণমাত্রার আগ্রাসনের সময় ইরান 8 বছর ধরে প্রতিরোধ গড়ে তোলে। তখন আমেরিকা ইরাককে সমর্থন করলেও ইরান হেরে যায়নি। আইআরজিসি মনে করিয়ে দেয়, সেই যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাদের সম্ভাব্য হুমকির মোকাবিলার মূল ভিত্তি। ইরানের সামরিক পুনর্গঠন শুধু অস্ত্রভাণ্ডার বৃদ্ধি নয়, আইআরজিসি জানাচ্ছে জাতীয় ঐক্য ও সামরিক কৌশল একত্রে শত্রুদের জন্য শক্তিশালী প্রতিবন্ধক। ইরান তাদের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রেখেছে, হাইব্রিড যুদ্ধ মোকাবেলার পরিকল্পনা করেছে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম।
এই প্রস্তুতির মধ্যে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি, কৌশলগত মহড়া এবং সামরিক প্রযুক্তির আধুনিকীকরণ ইরানের শক্তিকে আন্তর্জাতিক দৃশ্যপটে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। ইসরায়েল ও আমেরিকাকে বারবার সতর্ক করা হয়েছে, যদি ভুল পদক্ষেপ নাও পরিণতি ভোগ করতে হবে। ইরান এখন যুদ্ধের আগের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। অতীতের ক্ষত ও অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তরিত করে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সশস্ত্র, সংহত ও জাগ্রত অবস্থান দেখাচ্ছে। আইআরজিসি হুঁশিয়ারি দিচ্ছে, যে কোনো আগ্রাসন চেষ্টা ব্যর্থ হবে, কারণ ইরান এক দুর্গের মতো দাঁড়িয়ে আছে। এখন ইরানের বার্তা স্পষ্ট, শত্রু যত শক্তিশালী হোক, তাদের প্রতিরোধ, কৌশল এবং ঐক্য ইরানকে পরাজিত করতে পারবে না।